দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। গণ অভ্যুত্থানের ৭ মাস পর ফের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ প্রতিবাদ প্রতিরোধে মুখর। আওয়ামী লীগের ফেরানোর বিষয়ে ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পরই প্রতিবাদে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। এ ঘটনায় মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। এক পোস্টে তিনি বলেন, গণহত্যার বছর না যেতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। গত রাত থেকেই এখন পর্যন্ত এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সব মিলিয়ে কোন পথে দেশের রাজনীতি? তবে যে পথেই থাকুক না কেন, রাজনীতির সমীকরণ যে দিন দিন জটিল হচ্ছে সেটি পরিষ্কার। মোটামুটি এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমি শুরুতেই পরিচয় করাতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, রয়েছেন আরিফুর রহমান তুহিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই শুরু করতে চাই আপনাকে দিয়ে। সেটি হচ্ছে যে গত রাতে আমি নিউজ রুমেই ছিলাম। গত রাতে দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তাদের আসলে কোনো পরিকল্পনা নেই। এইটার পরপরই অনেক রাতে রাত 1টা থেকে 1টা 30-এর মধ্যে হাসনাতের একটা স্ট্যাটাস দেখলাম যে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে 5ই আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, তো এরপরে তাদেরকে আসলে ফিরিয়ে আনার ব্যাপারে এ বিষয়ে নতুন করে চ্যাপ্টার ক্লোজ, এ বিষয়ে তাদের ব্যাপারে আসলে কোনো অবকাশ নেই, ফিরিয়ে আনার বিষয়ে কোনো অবকাশ নেই, তিনি এরকম লিখলেন। এরপরে বড় একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন, এ বিষয়ে আমি আসবো। মানে এই ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে আপনারা বললেন, মানে সরকারের সাথে কি আসলে আপনাদের মানে দূরত্ব কি বাড়ছে কিনা, সব মিলে যদি একটু শুরু করেন। ধন্যবাদ। প্রথমে আমি যেটা বলতে চাই যে এরকমের একটি গণহত্যা হওয়ার পরে, আচ্ছা, হ্যাঁ, 117 জন শিশু হলো হত্যা করার পরে, মানুষকে পুড়িয়ে মারার পরে, অর্থাৎ আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন যে হত্যার পরে মানুষকে পুড়িয়ে মারার ইতিহাস আছিল শুধুমাত্র হলো দ্বিতীয় রামসিস ফ্রাউনের যুগে। আচ্ছা, তারপরে আসলে রাজনৈতিক মাঠে এ ধরনের যে আলোচনা আসা যে হলো, এবং জাতিসংঘ কিন্তু এটা হলো জাতিসংঘের যে তদন্ত কমিশন, যেটা তারা এটা সার্টিফাইড করছে যে 117 জন শিশু হত্যা করছে শেখ হাসিনা রেজিম। আপনার আয়নাগর হলো দৃশ্যমান, এটা সবাই জানে, গুম খুন, মানে অর্থাৎ গত 17 বছরে এমন কিছু নেই যেটা হয় নাই। এরপরে আসলে যদি হলো আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার মানে করতে পারবে কি পারবে না, রাজনৈতিক মাঠে এ ধরনের ডিবেট করাটাই হলো আমার কাছে মনে হচ্ছে যে হলো শহীদদের রক্তের সাথে এক প্রকার বেইমানি। এটা হলো আমার প্রথম কথা। সেকেন্ড যে আলোচনা, আপনি দেখবেন যে পৃথিবীর কোথাও কি এই আলোচনা আসে যে নাৎজি বাহিনী হলো কেন রাজনীতি করতে পারবে না, তাকে রাজনীতি করতে দেওয়া উচিত, এই আলোচনা কিন্তু আসে না। তো আমরা জনগণ এই জায়গা থেকে 5ই আগস্টই হলো রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনীতি তার কবর রচনা হয়ে গেছে। অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন কোনো ফেসিবাদী শক্তিকে উৎখাত করা হয় এবং পালিয়ে যায়, তারপর তো আসলে তার এদেশের রাজনীতি করার সুযোগ থাকে না। এরপরে হলো অনেকেই হলো, অনেককে দেখবেন যে হলো সুশীলতার আড়ালে অনেক মুজিববাদী এটা বলার চেষ্টা করে তাদেরকে পুনর্বাসন, ভালো আওয়ামী লীগ হওয়ার সুযোগ। দেখবেন আওয়ামী লীগ কিন্তু হলো সেই 72 থেকে 75-এ একটা ফেসিবাদী ব্যবস্থা কায়েম করছিল এদেশে 20,000 মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছিল। এরপরে জেনারেল জিয়াউর রহমান উনি যখন হলো দায়িত্ব নিলেন, 5ম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসন করার সুযোগ দিয়েছিলেন যে তোমরা যারা ভালো আওয়ামী লীগ বলো আসো রাজনীতি করো, কিন্তু সে কী করলো, এদেশে ফেসিবাদ কায়েম করলো। তো আমরা ছাত্র জনতা সহ আমরা এনসিপি, আগে জাতীয় নাগরিক কমিটি ছিল, এখন এনসিপি, হ্যাঁ তারা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইভেন আমরা জাতীয় নাগরিক পার্টি, আমরা কিন্তু সবসময় বলে আসছি যে হলো অবশ্যই আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করতে হবে। এবং এই যে গণহত্যা, অর্থাৎ আপনার তো তদন্ত জাতিসংঘ করে দিয়েছে, এটার মাধ্যমে এটার বিচার করে আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং ফেসিবাদের বিচার, যারা যারা ফেসিবাদ কায়েম করছে তাদের বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ আমার আলোচনা হওয়া উচিত ছিল হলো কত দ্রুত হলো এই যে হলো 2000 শহীদ, 30,000 যে হলো মানে যারা হলো আহত, যে আহতের চিৎকার, এখনো কিন্তু আহতদের ভিতরে কেউ কেউ শহীদ হচ্ছেন, সেই বিচারটা কত দ্রুত হবে তাই নিয়ে হলো আলোচনা করার কথা ছিল। জি, আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই মাসুদ কামাল আপনার কাছে। সেটি হচ্ছে যে মানে উত্তরপাড়া ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার যে চেষ্টা, সেটা করে লাভ নেই, এটাই হাসনাত বলেছিলেন, আমরা সে টিকারও চালিয়েছিলাম। এই জায়গাটা থেকে কি আমরা কি এভাবে ধরে নিতে পারি যে মানে হাসনাত সার্জিস যারা আছেন মানে সেনাবাহিনীর সাথে কি মানে মুখোমুখির দিকে যাচ্ছেন তারা, মানে এইভাবে প্রকাশ্যে ওই সেনাবাহিনী ইস্যুটা টেনে আনা, মানে উত্তরপাড়া বা ওইভাবে বলা ক্যান্টনমেন্ট ষড়যন্ত্র, এরকম যখন আসছে তাদের স্ট্যাটাসে ফেসবুকে, তাহলে আমরা কি আসলে কি ধরে নিতে পারি? না, এটা তো আসলে হাসনাতের যে স্ট্যাটাস যেটা আছে, যেটা আমি পড়লাম, এটা নিয়ে তো আর সন্দেহের কিছু নাই। সে তো যুদ্ধ ঘোষণা করেই দিছে, সে তো বলেছে যে সেনাবাহিনী থেকে তাকে বলেছে এই কথাগুলো। এখন সে তো কারো নাম উল্লেখ করে নাই, যদি নাম উল্লেখ করতো যে XYZ, একজন ব্রিগেডিয়ার অথবা একজন কর্নেল অথবা একজন মেজর জেনারেল অথবা একজন সিপাহি, কে তাকে কথাটা কে বলেছে,
যদি সে নামটা উল্লেখ করতো তাহলে আমি বুঝতে পারতাম পার্টিকুলার ওই লোকটা তাকে এই কথাটা বলেছে। কিন্তু তা যখন উল্লেখ করে নাই, তো টোটাল সেনাবাহিনীকেই সে কিন্তু আলটিমেটলি ব্লেম দিচ্ছে যে তারা এই কাজটা বলেছে। এখন তারা কারা? আমি মনে করি হাসনাতের এখন উচিত হবে নামটা ক্লিয়ার করে দেওয়া, কারণ পুরো জনগোষ্ঠীর মধ্যে যারা তার মনে করেন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া ইলেকশনে যাবে না, অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনই করতে হবে এই দাবিতে যারা সমর্থন করে, এরকম সমর্থন করার লোকের সংখ্যা তো কম না, অনেক আছে। তো যারা সমর্থন করে এটা, তাদের সবাইকে সে কিন্তু আসলে খেপিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি এটা সহজ হিসেবে যেটা বুঝি। এবং তাদের সঙ্গে যাদের সারা ক্ষিপ্ত করে দিচ্ছে, এই ক্ষিপ্ত জনগোষ্ঠীর সঙ্গে সে কিন্তু ক্যান্টনমেন্টকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছে। এবং এটা আমি মনে করি কোনো মানে আপনার মানে কোনো ভালো কাজ না, আমি এটাকে ভালো কাজ বলবো না। কারণ এতে কি হবে, এখন ফলাফল কি হতে পারে, মানে ফল কি হতে পারে? ফলাফল কি হবে আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার পছন্দ হয় নাই। আচ্ছা। কারণ সে পার্টিকুলার একজন তার সঙ্গে যে আলাপ করেছে, সে যদি নামই বলতে চায়, সে তো সবই বললো যে আমাকে এটা বলা হয়েছে। কে বলছে ভাই? আমি নামটা জানতে চাই। যদি সে নামটা না জানায় তাহলে আমি বলবো এটা তো একটা গল্প। কারণ 11 তারিখের ঘটনা, হয়তো 11 তারিখে সে গিয়েছিল, হয়তো সে 11 তারিখে গিয়েছিল, যাওয়ার পর 21 তারিখে এসে সে স্ট্যাটাস দিচ্ছে। মাঝখানে এই 10 দিন কি গল্প তৈরি করতে এই সময় লাগছে? আমি এটা এইভাবে ভাববো। কারণ যদি গল্প না হয় তাহলে সে নামটা বলুক, যে তাকে কে বলেছে, আপনি নাম বলেন, কোন ডিপার্টমেন্টে কে বলেছে নাম বলেন। আজকে দেখলাম স্লোগান উঠতেছে যে হাসনাত না অমুক, ঠিক আছে? তো আমি এই স্লোগান তো শুনতে চাই না। আমার দেশের একটা সেনাবাহিনী ভাই, সে তো একটা এই দেশের একটা মানে আপনার প্রশিক্ষিত বাহিনী, একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী। সে বাহিনীর বিরুদ্ধে আপনি এরকম অভিযোগ আনতে পারেন, আর আনেন যদি, তখনই আপনি লোকটার নাম বলেন। আপনি তো পুরো বাহিনীকে ব্লেম করতে পারেন না। এবং উনি যেটা করছেন সেটা পুরো বাহিনীর বিরুদ্ধে উনি এক ধরনের জিহাদ ঘোষণা করছেন, এটা ঠিক না। আমি মনে করি এটা খুবই একটা বালসুলভ আচরণ করেছেন উনি, মানুষের আচরণ। জি, ব্যারিস্টার আসিজুল ফুয়াদ, আপনি মাসুদ কামাল যেটা বললেন, এক ধরনের যুদ্ধ ঘোষণা, নাম না বলা, বা 11 তারিখ দুপুর 2:30টার দিকে যে ঘটনা ঘটেছে সেটা 21 তারিখে সেটাকে প্রকাশ করা, সব মিলিয়ে আসলে কি যুদ্ধ ঘোষণা নাকি মুখোমুখি কোন দিকে যাব আসলে? আমার মনে হয় যে একেবারে মাইক্রো ইস্যুতে ন্যানো ইস্যুতে না ঢুকে মূল ম্যাক্রো ইস্যুটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে জি বাংলাদেশ 2 কিভাবে ডিল করবে, এটা হচ্ছে ম্যাক্রো কোশ্চেন। আচ্ছা, তো গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি কারা? পরাজিত শক্তি হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল এবং তার দিল্লির আধিপত্যবাদী যে শক্তি, এই পুরোটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি। তাকে আমরা কিভাবে ডিল করব? এইটা ডিল করবার জন্য ইতিমধ্যে আমি সে আগস্ট মাস থেকে পারসিস্টেন্টলি একটা ফর্মুলা বলেছি যে একটা গণ তদন্ত কমিশন করতে হবে আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে। আচ্ছা, যারা পাবলিক ওপিনিয়ন নেবে, যে একটা 10 জনের একটা প্যানেল বলবে সিনেট হিয়ারিংয়ের মতো, সেখানে ধরেন পার্লামেন্ট বিল্ডিংয়ে বসতে পারে, স্ট্যান্ডিং কমিটির অনেক মিটিং রুম খালি পড়ে আছে, সেখানে দেশের রাজনৈতিক দল, পেশাজীবীরা, বুদ্ধিজীবীরা, নাগরিক সমাজ, ছাত্ররা, যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিক তার ইমেইলে রেজিস্ট্রেশন করে তার লিখিত মতামত দিতে পারবে যে আমি আওয়ামী লীগকে এইভাবে দেখতে চাই। এবং কি হইতে পারে, আমি ধারণা করে দেখেছি যে এই টোটাল এক্সারসাইজের ভিতর থেকে আওয়ামী লীগ প্রশ্নের 6-7টা সমাধান আসতে পারে। একটা হচ্ছে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি এবং ফ্যাসিস্টদেরকে যেভাবে আউটরাইট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ভিক্টোরিয়াস পার্টি যারা ছিল, অ্যালাইড ফোর্স, তাকে ব্যান করে দিয়েছে। শুধু দল না, ওই দলের নেতাকর্মী, ওই দলের অফিস, ওই দলের সিম্বল, ওই দলের যত লোগো আছে, কাপড় চোপড় আছে, টি শার্ট আছে, ক্যাপ আছে, এভরিথিং ব্যান করে দিয়েছে। ওই দলের যত বই পুস্তক আছে, পত্রিকা আছে, টেলিভিশন আছে, ব্যান করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মডেলটাতে আমরা যাব কিনা। এই মডেল 45-এর পরে নুরেমবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়ালের মধ্য দিয়ে যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে দুনিয়াতে, আন্তর্জাতিক মানবাধিকার যে সনদ তৈরি হয়েছে, সিভিক পলিটিক্যাল রাইটসের ধারণা তৈরি হয়েছে, সোভিয়েত ইউনিয়নের বলয় থেকে যে একটা মুক্ত বিশ্ব গড়বার প্রত্যয় তৈরি হয়েছে, সেখান থেকে পৃথিবী অনেক এগিয়ে গেছে। এখন আমরা আউটরাইট ব্যানের দিকে যাব কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় অপশন কি হইতে পারে? সাউথ আফ্রিকাতে যেটা 89-90-তে 91-এ হয়েছে, যে ন্যাশনাল পার্টি যেটা ছিল ডি ক্লার্কের হোয়াইট সুপ্রিম্যাসিস্ট দল, পতনের পরে যেটা হয়েছে, নেলসন ম্যান্ডেলা সরকার গঠন করার পরে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে দিয়েছেন, যেটার কাজ ছিল মূলত মোটা দাগে বড় অপরাধগুলোর বিচার করা। আচ্ছা, গুম, খুন, গণহত্যা, মানি লন্ডারিং, এরকম আপনি 4-5টা বড় খুনের বিচার করবেন, বাকিগুলো হচ্ছে একটা জেনারেল অ্যামনেস্টির আওতায় নিয়ে আসবেন।
ভৎসনা কমিটি করে দিলেন, এদেরকে ডেকে ডেকে শুধু ভৎসনা করা হবে, তিরস্কার করা হবে, একটা তওবা কমিশন করে দেবেন। আওয়ামী লীগের ছোটোখাটো নেতাকর্মীরা এসে এখানে তওবা করবে, তওবা করে হেফাজতের আলেমদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যাবে, আমি তওবা করছি, আমাকে ক্ষমা করা হয়েছে, আচ্ছা। আমি এখন প্রকাশ্যে চলাফেরা করতে পারবো। থার্ড হচ্ছে কি করা যেতে পারে, সেটা হচ্ছে রাষ্ট্র অ্যাটর্নি জেনারেলের মতামত নিতে পারে, সারা দুনিয়াতে নেয় যে এরকম একটা ঘটনা ঘটার ব্যাপারে প্রস্তাব আসছে, অ্যাটর্নি জেনারেল তখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে ওই কমিশনের কাছে মতামত দিতে পারে যে এইটা হইতে পারে, আওয়ামী লীগের ব্যাপারে আমরা এটা করতে পারি। 4 হচ্ছে আপনার আইসিটিতে ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে, জাতিসংঘের প্রতিবেদন চলে আসছে। এই প্রশ্নে আইনটা শুরুতে করা হয়েছিল যে দল আকারে আওয়ামী লীগের বিচার করা যাবে, পরবর্তীতে আবার এই অংশটা বাতিল করে দিল। কিন্তু একটা ডাইরেক্টিভসের অপশন তারা রেখেছে যে আওয়ামী লীগ প্রশ্নে যদি জাজরা মনে করেন দল আকারে তাদের ব্যাপারে কোনো মন্তব্য, সুপারিশ, নীতিমালা তারা প্রস্তাব করতে পারবেন সরকারের কাছে। পঞ্চমত, ওই গণতদন্ত কমিশনের কাছে কি মত আসতে পারে, যারা আওয়ামী লীগের নির্বাচন করেছেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত গত 16 বছরে, শুধুমাত্র তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করা হবে, দল নিষিদ্ধ করা হবে না। ষষ্ঠত একটা মতামত আসতে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টির সিন্ডিকেট মিলে জাতিকে 3টা সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে শুধুমাত্র 3টা আগামী নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে, তার রাজনীতি না। জি ব্যারিস্টার ফুয়াদ, আপনি 6টা আরো দু একটা অপশন আছে, 6টা পয়েন্ট থেকে আমি বলি যে এই সিদ্ধান্তগুলো অনেক বড় বড় সিদ্ধান্ত অনেক বড়। এই সিদ্ধান্তগুলো কারা বাস্তবায়ন করবে? অন্তর্বর্তী সরকার করবে নাকি অবশ্যই রাজনৈতিক সরকার করবে? অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার করবে, কারণ নির্বাচনের আগে করতে হবে। তো এটা তো অনেক সময় সাপেক্ষ না, সময় সাপেক্ষ ব্যাপার না। যদি সেপ্টেম্বরে করা হইতো এটা 3-6 মাসের ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন আপনি এই মতামত যেগুলো আসবে, আপনার কাছে 6টা-7টা মতামত আসলো, এখন অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত কিভাবে নেবে, কোন মতটাকে সে বেছে নেবে, এটার জন্য হচ্ছে ঐক্যমত কমিশন আছে। ঐক্যমত কমিশনের অংশীদারদের সাথে বসুক, গণতদন্ত কমিশনের কাছ থেকে 6-7টা মতামত আসছে, আমরা কোনটা বাস্তবায়ন করব। অথবা আপনি রেফারেন্ডামে দিয়ে দেন যে আওয়ামী লীগ প্রশ্নে 7টা প্রস্তাব আসছে, দেশের মানুষ ডিসাইড করুক। কারণ এটা এমন একটা প্রশ্ন যে আওয়ামী লীগ শুধুমাত্র একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন না, তার 20-25% লেসপেন্সার আছে বাংলাদেশে। এই জনগোষ্ঠীকে তো আপনি বাংলাদেশ থেকে নাই করে দিতে পারবেন না, তারা এই দেশের নাগরিক। আচ্ছা, একটু মাসুদ কামাল আপনি বলবেন যে মানে এই যে তওবা কমিশনের কথা যেটা বললেন, মানে এই জায়গাটা একটু কিভাবে এটা সম্ভব? মানে আমি তওবা কমিশনে গিয়ে আমি তওবা করে আসলাম, তাহলে কি মাপ পেয়ে যাব কিনা, মাপ পাবে কিনা? যে কথা ফুয়াদ ভাই বলেন, প্রথমে বললেন না যে আপনি কি মাইক্রো প্রশ্নে যাবেন না ম্যাক্রো ইয়ে যাবেন। তো আপনি প্রথমে আমাকে যে প্রশ্নটা করেছিলেন ক্ষুদ্র একটা জায়গায় প্রশ্ন করেছিলেন, আমি ওই জায়গাটা উত্তর দিয়েছি। জি, উনি কিন্তু পুরো জিনিসটাকে একসঙ্গে বললেন এবং আমি একসঙ্গেই বলি, এই জন্য যেহেতু উনি বলেছেন, উনি এই যে কয়েকটা অপশন দিলেন না, অপশনটা আরও বাড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কিন্তু ওনার অপশনের সঙ্গে দ্বিমত পোষণ করি না, যে কোনো কিছুই একটু হতে পারে। আপনি এবং আমি আজকে হাসনাত যেটা বলতেছে, এটা কিন্তু ওই অপশনগুলির মধ্যে একটা অপশন। এটা উনি হাসনাত তখন একটা পলিটিক্যাল পার্টির লিডার, সেই হিসেবে তার পার্টির এটা স্ট্যান্ড হতে পারে। আবার ওনার একটা পার্টি আছে, সেই পার্টির আলাদা একটা স্ট্যান্ড হতে পারে, সব পার্টির একটা করে স্ট্যান্ড হতে পারে। এবং সেইগুলি নিয়ে আলোচনা উনি যেটা বললেন যে সেপ্টেম্বর অক্টোবরে করতে পারতো, যদি শুরু করতো একদিনে শেষও হয়ে যেত না। আমারও কিন্তু একটা অপশন আছে, আমারও কিন্তু একটা চিন্তা আছে। আমি আমার চিন্তাটা এই সুযোগে বলতে চাই। আমার চিন্তাটা হলো যে উনি বললেন যে আওয়ামী লীগের যত লোক ইলেকশন করেছে তাদের সবাইকে বিচারে আওতায় আনতে হবে। আমি মনে করি তার বাইরেও অনেক আছে আওয়ামী লীগের যাদেরকে বিচারে আওতায় আনা উচিত। যেমন ধরেন যারা এমপি ইলেকশন করেছে একজন, মনোনয়ন পত্র কিনেছে 20 জন, ওই 20টাই শয়তান ভাই, ওগুলো ভালো লোক না। বলে সত্যি কথা বলতে কি ভাই, ভালো লোক না, তারা এই ধান্দাবাজি করতে জন্য আসছে। তো সবার বিচার করেন। আমি কিন্তু একদিন কাউকে বলি না আপনি ছাড় দেন, প্রত্যেকটা লোককে, একটা লোককে বিচার করবেন তার কর্মকাণ্ডের কারণে, তার কর্মকাণ্ড ধরে ধরে বিচার করেন। যে এমপি হয়েছে সে ছাড়া কি ওই এলাকার আর কেউ দুষ্টামি শয়তানি করে নাই? আর কেউ কি আপনার এই বিরোধী দলকে নিপীড়ন করার জন্য কাজ করে নাই? করছে, তাদেরকে বিচার করেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দল নিষিদ্ধের পক্ষে না, আমার এটা পার্সোনাল অপিনিয়ন, আমি দল নিষিদ্ধের পক্ষে না। আচ্ছা, কারণটা আমি এটা একটু বলে দিই, আমি 2 মিনিট ব্যাখ্যা দিচ্ছি। ধরেন আওয়ামী লীগ গত 30 বছর 40 বছর তার গঠনতন্ত্রে কোনো চেঞ্জ আসে নাই তো। 96 যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 96 যে আওয়ামী লীগ বিজয়ী হলো, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো, সেই আওয়ামী লীগের গঠনতন্ত্র আজকে আওয়ামী লীগের গঠনতন্ত্র খুব চেঞ্জ হয়ে গেছে? হয় নাই। কিন্তু এটা হলো ইউজারের উপর ডিপেন্ড করছে
96 যারা দল চালাইছে যেভাবে চালাইছে, 2009 যখন তারা 8-এ যখন তারা বিজয়ী হলো, 9 থেকে ক্ষমতায় আসলো, তখন তাদের মধ্যে চেঞ্জ আসছে। এই লোকগুলো দুষ্ট হয়ে গেছে, এই লোকগুলো স্বৈরাচারী হয়ে গেছে। একটা বাস যখন একটা অ্যাক্সিডেন্ট করে, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, একটা বাস মনে করেন একটা পথচারীকে মেরে ফেললো, আপনি দৌড়ে যে বাসটাকে থামাইলেন, এখন আপনার কাজটা কি? আপনার কাজ হলো ড্রাইভারকে ধরে এনে আইনের আওতায় আনা। রাইট। আপনি গাড়িটা পুরাই দেবেন, কিন্তু আমরা তো গাড়ি আসলে পোড়াই দিচ্ছি। ভুল করি, কারণ ওই গাড়ি তো এর আগে 10 বছর এই এলাকায় মানুষকে সার্ভিস দিচ্ছে ভাই, ওই গাড়িটা তো এরপরে সার্ভিস দিবে। আচ্ছা। দোষটা কি গাড়ির না ড্রাইভারের? ড্রাইভারের দোষ। আমি সেটাই বলছি, ব্যবহারেরটা। এই দলটাকে চালিয়েছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা। Right. এই সাঙ্গপাঙ্গদের বিচার করেন, যার যা অপরাধ তার তার বিচার করেন এবং দৃষ্টান্তমূলক বিচার করেন, যা দেখে পরবর্তী জেনারেশন বোঝে যে এই কাজ করলে কি ফল হয়। কিন্তু আপনি দলটাকে নিষিদ্ধ করতে পারেন না, এটা হলো আমার অবজারভেশন, আমি এভাবে ভাবি। আসবো বিরতির পরে এসে বিচার নিয়ে একটু কথা বলতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি এখন প্রকাশ অনুষ্ঠানে। কথা বলছিলাম যে আলোচনার বিষয় ময়দান গরম। যেতে চাই আমি একটু আরিফুর রহমান তুহিন আপনার কাছে। সেটি হচ্ছে যে মাসুদ কামাল যেমনটি বললেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি এক্সাম্পল তিনি দিয়েছেন, বাসের এক্সাম্পল, যে অ্যাক্সিডেন্ট করলেন সেটা বাসটার দোষ নাকি যিনি চালাচ্ছিলেন ড্রাইভার তার দোষ। আপনি এটাকে মানে দ্বিমত করেন না একমত পোষণ করেন? আচ্ছা, এখানে যেটা বিষয় হলো যে উনি একটা ভালো এক্সাম্পল নিয়ে আসছেন যে বাসের ড্রাইভার চেঞ্জ করলেই মনে হয় হলো সমস্যার সমাধান হবে। কিন্তু আপনি দেখেন একটা বাস যদি ফিটনেসবিহীন হয়, আচ্ছা, হ্যাঁ, ওই বাসটা যদি আসলে চলাচলের অনুপযুক্ত হয়, এখানে আপনি যাকেই ড্রাইভার বসান, যদি পৃথিবীর সেরা হলো দক্ষ যদি ড্রাইভারকেও বসান, সে অ্যাক্সিডেন্ট করবে, এটা মাস্ট। কারণ আওয়ামী লীগ এমন একটা দল যার রক্তে রক্তে হলো মানে মানে শিরায় উপশিরায় সব জায়গায় হলো তার ফেসিস্ট মানে যে ফেসিবাদ যেটাকে বলে এটা সে ধারণ করে। আপনি দেখবেন যে তাকে তো একবার হলো মানে পুনরায় রাজনীতি করার সুযোগ হলো 75 পরবর্তী সময় দেয়া হয়েছিল। এরপরে দেখবেন যে হলো শেখ হাসিনা যখন দায়িত্ব নিল, একটা পট্টি টট্টি পরে, হ্যাঁ, বাপের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে এসে তসবি নিয়ে হলো মানে একেবারে পরহেজগার মহিলা হজ করে এসে হলো রাজনীতি করা শুরু করছিল। এরপরে কি করলো, সে ফেসিস্ট হলো। এবং আরেকটা বিষয় হলো ফুয়াদ ভাই যেটা বললেন, ভালো আওয়ামী লীগ বলতে তো কিছু নাই আসলে। যদি কেউ ভালো থাকতো তাহলে কি কোনো এই 15 বছর তার ফেসিবাদ কায়েম করতেছিল, তার বিরুদ্ধে কি একটা মানুষ কথা বলছে আওয়ামী লীগের? ইভেন আপনি যখন হলো জুলাই আগস্টে যে গণহত্যা চালালো, গত 16-17 বছর যখন গুম খুম করলো, ইভেন স্টিল দেখবেন যে এতগুলো হত্যাকাণ্ডের পরে, এত এত এভিডেন্সের পরে সবাই হলো বুক ফিলে, মানে ন্যূনতম অনুশোচনা কি কোনো আওয়ামী লীগের মধ্যে আছে? ইভেন আওয়ামী লীগকে ইনিয়ে বিনিয়ে হলো যারা হলো ডিপেন্ড করতেছে তারাও দেখবেন হলো এই নিয়ে অনুশোচনা নাই কোনো। তো এমন একটা দল যে বারবার ফেসিজম কায়েম করতেছে, বারবার জাতির সাথে প্রতারণা করতেছে, হ্যাঁ, এবং হলো ন্যূনতম অনুশোচনা নাই, যার হলো হত্যাকাণ্ড নিয়ে মানে অর্থাৎ লাশের উপরে তারা হলো মানে উল্লাসে নৃত্য করতে পছন্দ করে। আপনি তাদেরকে এদেশে রাজনীতির সুযোগ করে দিবেন, তারা তো হলো তাদের হাতে প্রত্যেকের হাতে আর্মস। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী একটা আর্মস উদ্ধার করতে পারে নাই, সারা দেশে অরাজকতা চালাচ্ছে। নির্বাচনে এরা আসলে তো হলো মানে দেশে কি বলা যায়, এটাকে বাংলাদেশটাকে হলো একটা সন্ত্রাসী রাজ্য কায়েম করবে। এবং এটা এখন হলো গ্লোবালি হলো এটা মানে আওয়ামী লীগকে হলো একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে দাবি করা যায়। আপনি কি হলো আল কায়েদার সাথে এর তো খুব একটা আমি পার্থক্য দেখি না। এখন আপনি কি বলবেন যে আল কায়েদা ওসামা বিন লাদেনকে যারা হলো পছন্দ করে না তাদেরকে নিয়ে তারা হলো ভালো রাজনীতিতে ফেরত আসুক? অবশ্যই দিবেন না। আপনি আল কায়েদার থেকেও হলো বিভৎস কাজ করছে। আল কায়েদা কিন্তু হলো তার জনগণের বিরুদ্ধে হলো তার নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে অ্যাটাক করছে। আওয়ামী লীগ বারবার এদেশে মুক্তিযোদ্ধাদের খুন করছে, এদেশের ছাত্র জনতাকে খুন করছে, রাজনীতিবিদদের খুন করছে, সাংবাদিকদের খুন করছে। মানে একটা খুনি দল, একটা সন্ত্রাসী দল, সন্ত্রাসের প্রত্যেকটা প্যারামিটার, মানবাধিকার লঙ্ঘনের প্রত্যেকটা প্যারামিটার তারা হলো মানে আপ করে ফেলছে। তাদেরকে আপনি রাজনীতির সুযোগ কিভাবে দিবেন? ব্যারিস্টার ফুয়াদ একটু বলবেন যে আজকেও হাসনাত বলেছেন যে রাজনীতিবিদরা রাজনীতি করবে, সেখানে অন্য কোনো কেউ এসে সেটা নিয়ন্ত্রণ করুক সেটা তারা চাচ্ছেন না। একটা বাহিনীকে তিনি মিন করেছেন, যেটা পরিষ্কার। আবার যেটা বললেন তুহিন যে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয়া হচ্ছে, এই জায়গাটা একটু আপনার পরিষ্কার করুন ব্যাখ্যাটা। দেখেন এই বিষয়টা, এই গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগের এক্সাম্পল তো এর আগে আমরা দেখেছি। আচ্ছা, 75 পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ 4 টুকরা হয়ে গেছিল। মিজান চৌধুরী, আওয়ামী লীগ বাকশাল আব্দুর রাজ্জাক চালাচ্ছিলেন, তারপর ডক্টর কামাল হোসেনকে আনছে। কেন আনছে ডক্টর কামাল হোসেনকে? ওই যে গুড আওয়ামী লীগ হিসাবে আনছে, যে এই ক্রিমিনাল সিন্ডিকেটকে যদি পুনর্বাসন করতে হয় তাহলে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আমার একটা ডক্টর কামাল হোসেন লাগবে, যার একটা ইন্টারন্যাশনাল ফেম আছে, একটা ক্লিন ইমেজ আছে, দেশে বিদেশে লবি করতে পারবে, দিল্লির দালালি করতে পারবে ভদ্র ভাষায়। এখন দেখেন কার নাম আসতেছে, গুড আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী।
মানুষ হিসাবে ভালো মানুষ, দুর্নীতির কোনো অভিযোগ নাই ওনার ব্যাপারে, এই ব্যাপারে আমি একমত। কিন্তু আওয়ামী লীগ তো করছে। আচ্ছা, আওয়ামী লীগ হচ্ছে একটা দুমুখ গোকরা সাপের মতো, এবং আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করেছে তারা কিন্তু সবাই নিজে অভিশাপের শিকার হয়েছে। জি, দেখেন আওয়ামী লীগকে কারা কারা পুনর্বাসন করছে। বিএনপি প্রথম পুনর্বাসন করেছে ৭৯-তে তার নির্বাচনে। শহীদ প্রেসিডেন্ট, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, তার উদারতার পরিচয় দিতে গিয়ে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন, এবং করতে গিয়ে সুযোগ ওনাকে দিয়েছেন জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে। এরশাদ তখন চিফ, হাসিনা ফেরত আসলো, দিল্লির সাথে লিয়াজো করে উনি ৩২ নম্বরের চাবিটা পর্যন্ত ফিরায় দিলেন যে আপনার বাড়ি আপনার বাবার সম্পত্তি। আর ২ সপ্তাহের ভিতরে সেই শহীদ প্রেসিডেন্টকে জীবন দিতে হয়েছে। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে লেজিটিমেসি দিয়ে দিলেন, একটা নিষিদ্ধ দল। ৭৫-এ ৪র্থ সংশোধনের মাধ্যমে কিন্তু শেখ মুজিবই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে গেছে। অতএব শেখ জিয়াউর রহমান হচ্ছে আওয়ামী লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা সভাপতি, সেইটাকে জন্ম দিয়েছে দ্বিতীয়বারের মতো। আওয়ামী লীগকে দেখেন দ্বিতীয়বার পুনর্বাসন করেছে কে? এরশাদ করেছে। সে তাকে সংসদে নিয়ে আসছে, রাজনৈতিকভাবে পুনর্বাসিত হলো, সংসদে সে বিরোধী দল আকারে আসলো ৮৬ সালে। সেই জাতীয় পার্টির অবস্থা কি হয়েছে? পিজা আর কেকের টুকরার মতো ৬-৭ টুকরা হয়েছে, খুঁজে পাওয়া যায় না এখন এই টুকরাগুলো কোথায়। রাজনীতি নাই হয়ে গেছে বাংলাদেশে তার। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত ৯৪, ৯৫, ৯৬-তে একসাথে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে ১৭৩ দিনের হরতাল, জ্বালাও পোড়াও, হেন কিছু নয় তা করে নাই। সেই জামাতকে আওয়ামী লীগ কি করছে? নাস্তানাবুদ করে দিয়েছে গত ১৬ বছরে। হাজার হাজার নেতা কর্মীকে গুম, খুন, হত্যা, নিপীড়ন, মিথ্যা মামলা, হেন কিছু নাই যা জামাত শিবিরের উপর করে নাই। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার। বাংলাদেশের দালাল ব্যুরোক্রেসি, বাংলাদেশের দালাল মিলিটারি অফিসাররা, আর্মড ফোর্সেসরা, গণমাধ্যমরা, সুশীল সমাজরা মিলে সেইখানে বাংলাদেশে আওয়ামী লীগ কী করেছে? গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, আমার সিভিল ব্যুরোক্রেসি নষ্ট করে দিয়েছে, মিলিটারি ব্যুরোক্রেসিকে নষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ধ্বংস করে দিয়েছে। অতএব আওয়ামী লীগ হচ্ছে একটা অভিশপ্ত রক্তধারার নাম। অতএব যারা যারা পুনর্বাসন করবেন তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেন। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ দ্য মিলিটারি এঙ্গেজমেন্ট, হাসনাতের বক্তব্য খুব পরিষ্কার। এই ডিজিএফআই, এনএসআই এর গুন্ডামি, মাস্তানি, বদমাইশি গত ১৬ বছর থেকে আমরা দেখতেছি, কন্টিনিউ দেখছি। ডিজিএফআইকে দিয়ে রাজনীতি করানো, দল বানানো, দল ভাঙানো, এই সব কিছুর পলিটিক্স তো আমরা গত ৫০ বছরে দেখছি। ক্যান্টনমেন্টে নিয়ে অমুকরে থ্রেট দেওয়া, উঠায় নিয়ে আসা, বিচারপতিরে এয়ারপোর্টে লাথি মাইরা বাইর করে দেওয়া, এই ডিজিএফআই এগুলো তো আমরা দেখছি। প্রশ্ন হচ্ছে টার্কিতে, ইজিপ্টে, পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে তারাকে রাষ্ট্রকে করতে দেয়, রাষ্ট্র গড়তে পারে নাই তারা। অতএব এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত অভ্যুত্থানের পরে, বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয়, কিপ দেম আউট অফ পলিটিক্স। আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপকে বলছি, গোয়েন্দা সংস্থাগুলোকে বলছি, ফর গডস সেক গেট আউট অফ দ্য পলিটিক্স। দিস ইজ নট ইউর বিজনেস। ব্যবসা করা যেভাবে আপনার কাজ না, রাজনীতিতে মাথা ঘামানো আপনার কাজ না। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, চাকর বাকরের মতো থাকবেন। লেট দ্য পলিটিশিয়ান সর্ট ইট আউট। রাজনীতিবিদরা, রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না। আপনি কর্মচারীর মতো থাকেন। অতএব, এবং তার বক্তব্যগুলো দেখেন, সেনাপ্রধানের বক্তব্য, চুপ্পুর বক্তব্য, ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য, ভারতের সেনাপ্রধানের বক্তব্য, একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে। ইনক্লুসিভ পলিটিক্স। ইনক্লুসিভ পলিটিক্সের কথা ২০১৪-তে মনে ছিল না, ২০১৮-তে মনে ছিল না, যখন এই আর্মড ফোর্সেসের অফিসাররা, পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে, তখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা মনে ছিল না। ২০২৪-এ মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা। এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন? ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে, ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। এতদিন বুঝেন নাই? ১৬ বছর ধরে এগুলো মনে ছিল না? তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার। অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস এটা আমরা জানি, আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি, গেট আউট অফ পলিটিক্স। দিস ইজ নট ইউর বিজনেস। দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন, এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন, ১৪০০ শহীদের রক্তে গড়া দেশটাকে দেশ হইতে দেন, এটাকে ধ্বংস করে দেন না। ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমি একটু যদি সময় পাই, মাসুদ কামাল, আপনি একটু বলবেন যে ইনক্লুসিভ পলিটিক্স বাস্তবায়নের ক্ষেত্রে আওয়ামী লীগকে কি আসলে আনতেই হবে, এইটা একটু বলবেন। সেই সঙ্গে ফুয়াদ ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ দুমুখ সাপ, যদি এই জায়গাটা একটু আসলে কি দুমুখ সাপ? আসলে দুটো জিনিস না, যদি আপনি ইনক্লুসিভ পলিটিক্স ইলেকশন করেন তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগকে আনতে হবে। আচ্ছা, ব্যাখ্যা কি, কারণটা কি, কেন আনতে? আওয়ামী লীগ ছাড়া এখানে আপনি মানে সবার গ্রহণযোগ্যতা আসলো এটা আমি মনে করি না। কারণ দেখেন আওয়ামী লীগের মানে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তো ব্যাপক অভিযোগ, যেটা কোন দলের বিরুদ্ধে অভিযোগ নেই রে ভাই?
বিএনপির বিরুদ্ধে অভিযোগ নাই, একটা তো ফেসিবাদ, আর একটা হলো বিএনপির বিরুদ্ধে অভিযোগ নাই। এই যে দিনে দিনে শিশু দল, ওনাদের দল যেটা জাতীয় নাগরিক পার্টি, তার বিরুদ্ধে অভিযোগ নাই, অভিযোগ নাই কোনো। অভিযোগ থাকা এক জিনিস, আর দল অ্যাজ এ হোল দল সেটা আরেক জিনিস। আমি আপনাকে বলি শুনেন, আওয়ামী লীগ এই যাবৎকালের ইলেকশন ইতিহাস আপনি দেখেন, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে হলো 2001 সালের নির্বাচন, যেগুলি নির্বাচন হয়েছে। আচ্ছা, আমার বিবেচনায় নির্বাচন 91, 96, 2001, 2008, বাকিগুলি আমি নির্বাচন বলি না। আমি এই চারটাকে মোটামুটি বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের নির্বাচন বলি, বাকিগুলি ইচ্ছা মতো হয়ে গেছে। মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন। আমার কাছে এই চারটা নির্বাচন গ্রহণযোগ্য মনে হয়। এই চারটার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে 2001 সালে। সেইবারও তারা ভোট পাইছে 2,23,00,000, সেইবারও তারা 2,23,00,000 ভোট পাইছে, যেবার সবচেয়ে কম পাইছে। তো ধরেন আপনি এর মধ্যে গত 16 বছরের এই অন্যায় অবিচারের কারণে নৌকা প্রেমী ভোটারের সংখ্যা অর্ধেক কমে গেছে ধরলাম, তাও তো 1 কোটি ভোটার আছে ভাই। তো 1 কোটি ভোটার অন্য কোনো মার্কায় ভোট দেয় না, এটা রিয়েলিটি। আচ্ছা, কাজে এই 1 কোটি ভোটারের যে অবস্থান, তারা নির্বাচনে যখন যাবে, যেমন আমি গত নির্বাচনের সম্পর্কে অথবা তার আগে আমরা কি বলেছি, যে ভোট যখন দিতে গেছি আমি একজন ভোটারের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না। আমি কাকে ভোট দিব? যে কজন ছিল ওই যে বলতাম না যে যেখানেই ভোট দেন ওটাই নৌকা, যেটা নাকি অতবার হয়েছে আমি আর দামি যেটা হয়েছে, আপনি যেখানেই ভোট দেন ওটাই নৌকা। তো আমার তো বিকল্প থাকা লাগবে। তো 1 কোটি লোকের জন্য আপনার বিকল্প কই? তার চাহিদা অনুযায়ী ভোট ব্যবস্থা করতে পারছেন না। কাজে আমি মনে করি যে জিনিসটা, যে এরাও হয়তো শেষ পর্যন্ত ভোট দিবে না, কিন্তু এরাও শেষ পর্যন্ত নৌকায় ভোট দিবে না, কারণ তারা যখন মাথায় নেবে যে গত 15-16 বছর এরা কি করেছে আমাদের উপর। আওয়ামী লীগের কাছে কিন্তু প্রকৃত আওয়ামী লীগেরাও নির্যাতিত হয়েছে, এটা আমি মনে করি। কাজে ওই নির্যাতিত আওয়ামী লীগেরা হয়তো আওয়ামী লীগকে ভোট দিবে না এবার। কাজে আপনি আওয়ামী লীগকে থাকতেই দিবেন না, ব্যারিকেডের নামই থাকবে না, এটা আমি সমর্থন করি। এটার নাম গণতন্ত্র না আমার বিবেচনায়। সবাই আসবে, জনগণ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় এটা জনগণ বুঝিয়ে দিবে, রাইট। এবং সেইটাই হবে আওয়ামী লীগের জন্য প্রকৃত নিষিদ্ধকরণ। আচ্ছা, এবং এটা আপনি দেখেন একটা কথা ভাই, মুসলিম লীগ তো দেশের দল একটা আছে না, ওটা কেউ নিষিদ্ধ করছে? কয় নাই তো, ভোট পায় কটা? আওয়ামী লীগ যে কাজ করছে, তারা ওই মুসলিম লীগ হওয়ার মতো অবস্থানে চলে গেছে কিনা, তার পরীক্ষাটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত। আসবে আপনাকে ছোট করে আপনি একটু বলুন, পরীক্ষাটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত আওয়ামী লীগের অবস্থান কোথায়? ব্যালটে যদি না থাকে তাহলে সেটা প্রমাণ হবে কিভাবে? ছোট করে বলবেন। আচ্ছা, প্রথমত হলো যে নাৎজি বাহিনীকে যখন নিষিদ্ধ করা হয়েছে, তখন যদি মাসুদ কামাল ভাইরা বেঁচে থাকতেন, তাহলে হলো কেন হলো নাৎজি বাহিনী নিষিদ্ধ করা হয়েছে এটা নিয়ে ওনারা একটা আন্দোলন নিশ্চয়ই গড়ে তুলতেন এবং বলতেন যে এটা ইনক্লুসিভ হচ্ছে না। সেকেন্ড বিষয়, যদি ওনার কথাতে ধরিয়ে নেওয়া হয় যে খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে, জঙ্গিদেরকে হলো তারা ইনক্লুসিভ হবে না, তাহলে আমার কাছে মনে হয় যে গ্লোবালি আসলে আল কায়েদাদেরকে হলো রিকগনাইজ করা উচিত। হ্যাঁ, আমাদের ইসরায়েলের মতো একটা সন্ত্রাসী রাষ্ট্রকে রিকগনাইজ করা উচিত, কারণ তাদেরও তো একটা ইডিওলজি আছে। হ্যাঁ, আর থার্ড আমি যে বিষয়টা বলতে চাই, একেবারে ক্লিয়ার, আওয়ামী লীগ এদেশে শুধু কাগজে কলমে নিষিদ্ধ হওয়া বাকি আছে। মুসলিম লীগের অপরাধ আর আওয়ামী লীগের অপরাধ এক না। আওয়ামী লীগ একেবারে ফেসিস্ট, একেবারে খুনি, একেবারে একটা সন্ত্রাসী সংগঠন। মুসলিম লীগ শুধু স্বাধীনতার একটা বিরোধিতা শক্তি। তো দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আওয়ামী লীগের সাথে পৃথিবীতে উদাহরণ, মানে শেখ হাসিনা এবং তার যে গং যারা আছে, যেটা ডেফরমেটরি আওয়ামী লীগ হোক, তাদের উদাহরণ পৃথিবীতে হতে পারে দুটো ব্যক্তির সাথে, একটা হলো দ্বিতীয় রামসিস আর একটা নেতানিয়াহু। এখন মাসুদ কামাল ভাইরা সিদ্ধান্ত নিবে যে রামসিস, দ্বিতীয় রামসিস কিংবা নেতানিয়াহুর সাথে নিয়ে ইনক্লুসিভ করবে, নাকি তাদেরকে হলো আসলে ভাবে নিক্ষেপ করবে হলো অন্ধকার কারাগারে। এবং অবশ্যই যে বলছে যে 1 কোটি আওয়ামী লীগ আছে, তারা কি করবে? তাদের ভিতরে যদি কেউ ভালো থেকে থাকে, তারা রিহ্যাবিলিটেশন করুক। রিহ্যাবিলিটেশন করার মাধ্যমে তারা হলো অন্য একটা রাজনৈতিক দলে আসতেই পারে। যেভাবে হলো মুসলিম লীগের ভিতরে যারা ভালো আছিলেন, বাংলাদেশকে ধারণ করতেন, তারা কেউ কেউ বিএনপি করছেন, পরবর্তীতে কেউ কেউ আওয়ামী লীগে আসছিলেন। সো তার জন্য তো অপশন খোলা আছে, কিন্তু কোনোভাবেই আপনি এরকমের একটা নব্য ফ্রাউনকে পৃথিবীর আপনি কোনোভাবেই ওটা ইনক্লুসিভ হতে পারে না। হ্যাঁ, সো আসলে আমার কাছে এটা দুঃখজনক। এবং আমার মনে হয় যে হলো হিটলার এখন বলতেছে যে আমার সময় কেন হলো মাসুদ কামাল ভাইরা থাকতেছিল না। আচ্ছা, মাসুদ কামাল ভাই হয়তো এই প্রশ্ন উত্তর বিরতির পরে এসে দিবেন। একটা বিরতি নিয়ে আমরা আলোচনা আবার ফিরতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, শিগগিরই ফিরবো, আশা করি সাথেই থাকবেন। ফিরলাম বিরতির পরে। কথা বলছিলাম এখন প্রকাশ অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় ময়দান গরম। আসলে ময়দান গরম মনে হচ্ছে। আমি যেতে চাই আরিফুর রহমান তুহিন আপনার কাছে। সেটি হচ্ছে আজকে এনসিবির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। সেখানে আপনারা একটা কথা বলেছেন যে কেবল অপরাধ স্বীকার এবং শাস্তির পরেই আওয়ামী লীগের বিষয়ে চিন্তা করা যেতে পারে। চিন্তাটা আসলে কি এবং অপরাধ স্বীকার এটা কিভাবে করবে? কোনো একটা মঞ্চ কি আপনারা করবেন, সেখানে সে আওয়ামী লীগ স্বীকার করবে, মাপ চাবে, এই টাইপের?
এখানে শুনুন, আমরা প্রথম থেকেই যেটা দাবিটা করে আসছি, ফার্স্ট প্রায়োরিটি কি, সে যে 15 বছর ফেসিজম কায়েম করছে, গুম খুন করছে, সেটার বিচার করতে হবে। তার বিচার হলো, এরপরে সেই বিচারের জায়গায় অবশ্যই আওয়ামী লীগ যদি মনে করে, যারা মানে সকল ভালো আওয়ামী লীগ, তারা অবশ্যই এসে হয়তো তারা বলবে যে হ্যাঁ আমি অন্যায় করছি, হ্যাঁ আমাকে শাস্তি দাও। তারপর তার একটা শাস্তি আসবে। জি। শাস্তি আসার পরে রাজনৈতিক দলগুলো চিন্তা করবে যে আসলে তাকে কিভাবে হলো পুনর্বাসন করা যায়, সে কি অন্য কোনো রাজনৈতিক দল করবে। প্রথম কথা হচ্ছে যে দল হিসাবে আওয়ামী লীগ এদেশে আসলে রাজনীতি করার কোনো অধিকার নাই, ছাত্র জনতা তাকে হলো বের করে দিয়েছে, এদেশ থেকে উৎখাত করে দিয়েছে। আওয়ামী লীগ দল এটা হলো অলিখিতভাবে এটা নিষিদ্ধ, এখন রাষ্ট্রের আইন কাঠামোর মাধ্যমে হলো নিষিদ্ধ করতে হবে। জি। সো বিচার হলো, আচ্ছা। বিচার হওয়ার পরে এই যে 1 কোটি আওয়ামী লীগ, এখন 1 কোটি আওয়ামী লীগের ভিতরে কিন্তু হলো 1 কোটি মানুষ তো আর গুম খুন করে নাই। অবশ্যই কিছু মানুষ আছে যারা হলো অন্তত গুম খুম থেকে হলো ভালো আছে, তাদের আসলে রাজনীতি করাটা তো মৌলিক অধিকার। তারাও চাচ্ছে যদি মনে করে যে সে রাজনীতিটা করবে, তখন রাজনৈতিক দলগুলো নতুন একটা পার্লামেন্ট আসবে, সেখানে হলো আওয়ামী লীগ যদি সেখানে এসে পার্লামেন্টের কাছে এসে যারা যারা ভালো আওয়ামী লীগ আছে, তারা চিঠির মাধ্যমে হোক, কোথাও কোনো নিজের একটা মঞ্চ গঠন করে হোক, বা কোনো একটা ফরম্যাটে এসে, কিংবা হলো রাষ্ট্রপতির কাছে গিয়ে যে হ্যাঁ আমরা এই অপরাধ করছিলাম, এখন হলো আমরা বুঝে করছি বা না বুঝে করছি, বা হাসিনার মদদে করছি, এখন আমাকে নিয়ে কি ভাববা। তখন একটা হলো ফুয়াদ ভাই অনেকগুলো অপশন দিছে, সেই অপশনগুলো তখন চিন্তা করা যেতে পারে যে আসলে তাকে নিয়ে আমি কি ভাববো। 6টা অপশন, আরো অপশন আছে ফুয়াদ ভাই। আরো অপশন জি, সামনে আসতে জি, পারে, জি। কিন্তু প্রথম কথা হয়েছে যে আওয়ামী লীগের আসলে দল হিসাবে যে আওয়ামী লীগটা যেটা আছে, প্রতীক হিসেবে তার নৌকা, দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তার যে নেতৃত্ব, অর্থাৎ নেতৃত্ব বলতে কিন্তু শুধু শেখ হাসিনা না, একবারে দেখবেন আওয়ামী লীগ ফেসিজম কায়েম করছিল সেই ওয়ার্ড থেকে একেবারে সেই হলো ধানমন্ডি 32, অর্থাৎ এই নেতৃত্ব যে এই যে ফেসিবাদী ব্যবস্থা, তাদের আসলে সেই আওয়ামী লীগ হিসাবে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এরপর একটা বিচার হবে, সে বিচারে হলো যে হলো অপরাধ প্রমাণিত হবে না, তার অবশ্যই তো সে আমার দেশের নাগরিক, তার তো কোনো না কোনো একটা ফর্মেটে রাজনীতি করতে হবে। তখন আসলে আমরা চিন্তা করতে পারি আসলে তাকে সে কার সাথে রাজনীতি করবে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আবারও স্পষ্ট আমাদের কথা, আওয়ামী লীগ এদেশে হলো খুনের রাজত্ব কায়েম করছে, এদেশে সংবিধানকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে, মুক্তিযোদ্ধা থেকে শিশু সবাইকে সে খুন করছে। একটা সন্ত্রাসী সংগঠন, তার রাজনীতি করার কোনো অধিকার নাই। এবং অতীতে হলো অনেক সামরিক কর্মকর্তারাও চেষ্টা করছেন, হ্যাঁ, বিভিন্ন সময় ফেসিবাদকে হলো প্রমোট করতে, তারাও টিকতে পারেন না। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীর যারা হলো অফিসার, মিড লেভেল অফিসার এবং সৈনিক যারা আছেন, সেই ব্রিটিশ যুগ থেকে শুরু করে পাকিস্তান যুগ, এরশাদের যুগ, ইভেন 24, কখনোই তারা জনগণের বিপক্ষে তো দাঁড়ায় নাই, জনগণের জন্য তারা গার্ড হয়ে দাঁড়িয়েছে। জি। আপনারা দেখবেন যে 4 আগস্ট, 5 আগস্ট হলো সেখানে উৎখাত হয়েছে, 4 আগস্ট কিন্তু হলো সেনাবাহিনীর মিড লেভেল অফিসার এবং হলো সৈনিকরা মিরপুরে ছাত্রদের মাঝে অবস্থান নিয়েছে, এবং তারা সরাসরি পুলিশ এবং হলো আওয়ামী লীগের বিরুদ্ধে হলো তারা যুদ্ধ করেছে। সুতরাং আমরা বিশ্বাস করি, ওই যে ভাই বললেন না যে হাসনাত আব্দুল্লাহ নাকি যুদ্ধ ঘোষণা করছে, আমাদের ওই সকল সামান্য কিছু ব্যক্তির, মানে আওয়ামী লীগ শেখ হাসিনা তো সব জায়গায় ফেসিবাদ কায়েম করছিল, সো প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যেই তার ফেসিবাদের বীজ বপন করছে। আমাদের জিহাদ শুধু ওই ব্যক্তিগুলোই, সে ব্যুরোক্রেসি বলেন, পলিটিক্স বলেন, পররাষ্ট্র মানে আমলাতন্ত্রের যে জায়গায় আছে, কিংবা সামরিক, তাদের প্রতিই হলো আমাদের যুদ্ধ, যারা হলো আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদকে ফেরত আনতে চায়। আচ্ছা, জি, আসবো যদি সময় পাই আসবো। আমি একটু যেতে চাই ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে। সেটি হচ্ছে যে আজকে আমি শুরুতেই বললাম যে আজকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উত্তাল, অনেক মিটিং হয়েছে, সভা সমাবেশ হয়েছে। জামায়াত ইসলামী বলেছে চ্যাপ্টার ক্লোজ, গণ অধিকার পরিষদ বলেছে যে প্রতিহত করতে হবে আওয়ামী লীগকে, সেই সঙ্গে জনগণ এবং সেনাবাহিনীর কি মুখোমুখি করানো হচ্ছে কিনা, ষড়যন্ত্র হচ্ছে কিনা। বড় দল বিএনপি বলেছে যে যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত আওয়ামী লীগে, তাদের বিচার করতে হবে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে, এখানে তাদের কিছু করার নেই। বিএনপি তো বড় দল, তাদেরই বক্তব্য ছিল। অনেকের বক্তব্য মিলে আপনাকে প্রশ্নটা করলাম যে আসলে আপনি তো এবি পার্টি, আপনারও একটা নিশ্চয়ই বক্তব্য আছে। দেখেন, মানে করবেনটা কিভাবে, মানে আমি ব্যক্তিগতভাবে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এই প্রসেসের সাথে আমি একমত না। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে একজন মানুষ একটা অন্যায় করেছে, তার নিষিদ্ধের দাবিটা হচ্ছে একটা পলিটিক্যাল কল, একটা রাজনৈতিক দল হিসেবে এটা করা যেতে পারে, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আপনি করবেন কিভাবে সেটার প্রসেস ফলো করতে হবে আবার, তাহলে রাষ্ট্র আবার অ্যানার্কিতে পরিণত হবে। তো সেই জায়গাতে হচ্ছে যে আউটরাইট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগ ব্যান করার পক্ষে আমি না। সেজন্যই হচ্ছে আমি গণতদন্ত কমিশন প্রস্তাব করেছি, কারণ তদন্ত কমিশনের মাধ্যমে যেটা হবে, শুনানি হোক, জনগণের উন্মুক্ত শুনানি হোক, বিটিভি এবং অন্যান্য টেলিভিশন এগুলো লাইভ সম্প্রচার করতে হবে, যে জনগণ কি মত দিচ্ছে, কোন দল কি মতামত দিচ্ছে। এই মতামতগুলোর উপরে ভিতরে ঐক্যমত আসতে হবে যে কোন অপশনটা আওয়ামী লীগের ব্যাপারে জাতীয়ভাবে আমরা একমত হয়ে করতে পারছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা যেটা হওয়া উচিত, আচ্ছা, কিন্তু সেটা প্র্যাগম্যাটিকলি করতে হবে, ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। তা না হলে জনগোষ্ঠীর ভিতরে গৃহযুদ্ধ ছড়ায় পড়বে। আওয়ামী লীগ
বিশাল একটা ল্যাসপেন্সার বাহিনী আছে, তার হাতে অস্ত্র আছে এবং টাকা আছে, সাথে হচ্ছে সীমান্তের পরাশক্তি আছে তার কাছে, দিল্লি। আমরা দেখেছি ৭৫ পরবর্তী বাস্তবতায় দিল্লি এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা মিলে বাংলাদেশে কি করছে। এই কাদের সিদ্দিকের সকল কাদেরিয়ার নামে যে ডাকাত বাহিনী তৈরি হয়েছিল, সীমান্তে সীমান্তে আমার বিডিআরের শত শত জওয়ানকে হত্যা করেছে এই কাদের সিদ্দিকের লোকরা। এরপরে হচ্ছে আপনার গ্রামবাসীকে অ্যাটাক করেছে, যে কারণে শহীদ প্রেসিডেন্ট আলাদা ফোর্স করতে বাধ্য হয়েছে, ভিডিপি, যেটা এই যে গ্রাম প্রতিরক্ষা যে বাহিনী, তাদেরকে শর্ট টার্ম ট্রেনিং দিয়ে আপনার প্রতিরক্ষা বুদ্ধ তৈরি করেছে। এবং এটার মধ্য দিয়েই হচ্ছে এই কাদেরিয়া বাহিনী, তারপরে ইন্ডিয়া থেকে আসা সীমান্তবর্তী বাহিনী যে উৎপাত তৈরি করেছিল সেটাকে সে হ্যান্ডেল করেছে। অতএব সেই জায়গায় মাথায় রাখতে হবে কোন কৌশলে আমি আওয়ামী লীগকে হ্যান্ডেল করব, একটা কনসেনসাস বেসড জায়গাতে আমাকে আসতে হবে। কিন্তু সে যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, সে যে গোকরা সাপ, তাকে পুনর্বাসন করলে কার কি হতে পারে, এই ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার যেন আমার মাথায় থাকে, আমরা যেন ভুলে না যাই। দেয়ালে দেয়ালে ৩.৫ কোটি তরুণরা জুন জুলাই আগস্টে কি লিখে দিয়েছিল, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। এই ৩.৫ কোটি যুবকের তরুণের ঝড় কিন্তু চলে যায় নাই। ওরা হয়তো এনসিপি করে না, ওরা হয়তো বিএনপি করে না, কোনো রাজনৈতিক দল করে না, কিন্তু ওর বুকের ভিতর কিন্তু ঝড় আছে, কারণ ওর বন্ধুকে ওর সামনে দেখছে গুলিতে, স্নাইপারের গুলিতে পড়ে গেছে। মানে সেই ঝড়কে আবার উঠতে পারে, সেই ঝড়টা আছে এখনো। এই ঝড়টাকে যদি আপনি ঐক্যমতের ভিত্তিতে, মত প্রকাশের ভিত্তিতে, সবার মতামতকে নিয়ে ইনক্লুসিভলি হ্যান্ডেল না করেন, তাহলে দিন শেষে জাতি হিসেবে আমরা হেরে যাব। জি, আমি একটু যেতে চাই মাসুদ কামাল আপনার কাছে, যেটা আরিফুর রহমান তুহিন বলেছিলেন যে হিটলাররা থাকলে হয়তো মাসুদ কামালকে খুঁজতেন, তারা আপনার সমর্থন চাইতেন, সে বিষয়ে যদি আপনি কিছু বলতে চান বলবেন। আর একটা যেটা মূল প্রশ্ন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দেশে বিদেশে প্রভাব পড়বে কিনা? এখন আমি আবারও বলি, উনি যেটা বলছেন সেটা হ্যাঁ ঠিক আছে, ওনার ইমোশন থেকে উনি বলেছেন, ওনার ফিলিংস থেকে উনি বলেছেন, কোনো সমস্যা নেই। হিটলার আমাকে খুঁজতেন কিনা সেটাও আমি জানি না। তো একটা জিনিস হলো কি, আমার একটা বেসিক আছে, আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না যতক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলটা আমাদের মানে রাষ্ট্রীয় অস্তিত্বের বিপক্ষে না যাচ্ছে। কথাটা আমার কাছে ক্লিয়ার। আচ্ছা, রাষ্ট্রদ্রোহিতা করলে সেটা একটা ব্যাপার, আর রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না হবে এটা বলার এখতিয়ার কোনো একক ব্যক্তির হাতে নাই, একক পার্টির হাতেও নাই। আপনি কে বলবেন তুমি নিষিদ্ধ? কে আপনি? নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। পুরা পপুলেশন, আমাদের পুরা দেশে যারা সিটিজেন আছে, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না। আচ্ছা, আপনি কে বলে দেওয়ার? জনগণের মতটা আমি জানবো কিভাবে? বলি আপনাকে, জনগণের মতটা আপনি কিভাবে ধারণ করেন? জনগণের মত জানার একমাত্র উপায় হলো ইলেকশন। আচ্ছা, জনগণ কি চায় আমি বলি না, জনগণ এটা চায়। আরে কোন জনগণ চায়? আপনি কয়জন জনগণের সঙ্গে আলাপ করছেন? এই দেশে 18 কোটি জনগণ, আপনি যদি প্রতিদিন 10 জনকে জনগণের সঙ্গে আলাপ করেন, তাও আপনি সারা জীবনে এই জনগণের সঙ্গে আলাপ শেষ করতে পারবেন না। তার আগে আপনি মারা যাবেন। তাহলে সিস্টেমের মধ্যে আসতে হবে, নির্বাচন একমাত্র সিস্টেম। নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণ কাকে চায় কাকে চায় না। আপনি কেউ না, নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। নাজিক আমাদের উদাহরণ, ওটা কি কোরআন শরীফ নাকি ভাই? ফ্যাসিস্ট পার্টি কি হলো এভাবে নিষিদ্ধ হয়েছে? জার্মানির কি হয়েছে ওটা কি আমার জন্য উদাহরণ? আমি কিরকম হবো? আমি আমার মতো চলবো, আমার দেশ আমার মতো চলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এখানে, তার থেকে তো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কোনটা ভয়ঙ্কর আপনি বলবেন একভাবে, জনগণ বলবে আরেকভাবে। জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, এই এখতিয়ার আপনাকে কেউ দেয় নাই। জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে উৎখাত করে। আপনি তো বলতেছেন এটা আপনার কথা, আসেননি ইলেকশনে। জনগণ তো এই 5 জুলাইয়ের সবাই আপনার সঙ্গে, এই 5 আগস্টের সবাই আপনার সঙ্গে ছিল। ইলেকশন করেন না, দেখি না কয়টা সিট পান। আসেন না রে ভাই, তখন দেখবেন জনগণ কোন দিকে চলে গেছে। ইলেকশনে তো 5 আগস্টে 5টা সিট পান কিনা দেখেন না ভাই। জনগণ বলে না, আপনি বলবেন, আপনি গাইড করেছেন, আপনি বলতেছেন, কিন্তু জনগণ পাবলিকের কাছে যান, দেখেন পাবলিক কি বলে। আপনি তাকে ইলেকশনই করতে দিবেন না। কে ভাই আপনি? আপনি কে বলেন? কে, কোন অথরিটিতে আপনি বলতেছেন? আপনি মনে করতেছেন, ঠিক আছে আপনি মনে করতেছেন, জনগণ কি মনে করতেছে? একটা রিক্সাওয়ালা কি মনে করতেছে? ওই রিক্সাওয়ালার 1 ভোট, আপনারও 1 ভোট। রিক্সাওয়ালার মতামতকে এই দেশে গুরুত্ব দিতে হবে। সে কি বলে দেখতে হবে আপনাকে। কাজে সবার দায়িত্ব আপনি নিয়েন না। আমি বলছি জনগণ এটা চায় না, আপনি জানেন না এটা। আচ্ছা, কাজে জনগণের চাওয়ার একমাত্র পদ্ধতি হলো নির্বাচন। জি, ফুয়াদ ভাই, ছোট করে একদম শেষের দিকে একটু বলবেন যে বিচার আচার
আগে হওয়া উচিত নাকি নির্বাচন, যেটা মাসুদ ভাই বললেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষাটা বোঝা যাবে, তাহলে তো নির্বাচনের পরে বিচার আচার নাকি বিচার আচারের আগে নির্বাচন? 30 সেকেন্ড একটু বলেন ছোট করে। 71-এর যুদ্ধের বিজয়ের পরে আচ্ছা, 73 পর্যন্ত কি তখনকার সরকার ওয়েট করেছিল কিনা জামাতকে নিষিদ্ধ করবে, মুসলিম লীগকে নিষিদ্ধ করবে, নিজাম ইসলাম পার্টিকে নিষিদ্ধ করবে, অথবা ন্যাপ যারা পিকিংপন্থী ছিল, কমিউনিস্ট পার্টির যারা ছিল কি পিকিংপন্থী, এদেরকে নিষিদ্ধ করার জন্য কি আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছিলাম কিনা? করি নাই তো, আউটরাইট করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটার আগেই হচ্ছে বিচার এবং আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ফয়সালায় আসতে হবে, আদারওয়াইজ নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে না। জি। গণ অভ্যুত্থান অনেক বড় একটা ম্যান্ডেট, এইটা নির্বাচন সাপেক্ষে ম্যান্ডেট না, এটা রক্ত সাপেক্ষে ম্যান্ডেট। আচ্ছা। 1400 শহীদ জীবন দিয়ে এই ম্যান্ডেট তৈরি করে দিয়ে গেছে। অতএব সেটার জন্য আমি বলেছি গণতদন্ত কমিশন একটা প্র্যাগম্যাটিক ওয়ে হতে পারে এই মতামতটা নেয়ার, প্রয়োজনে তারপর রেফারেন্ডাম হোক। আচ্ছা মাসুদ, একদম ছোট একটা প্রশ্ন, তুহিন, আপনি যদি বলেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন, অনেক কিছুদিন লিখেছেন, আপনি পড়েছেন, সেটা আবার উজ্জ্বল করে নিয়েছেন। তিনি এক জায়গায় লিখেছেন যে জামায়াতের বাংলাদেশের পক্ষের অংশ, বিএনপির বাংলাদেশের পক্ষের অংশ, এরকম পক্ষের অংশ বলেছেন তিনি। মানে এটা আসলে কি, এটা কি ওনার নিজস্ব ব্যক্তিগত না দলের কোনো মত ছিল? ছোট করে একদম 30 সেকেন্ড। এটা হলো ওনার ব্যক্তিগত মতামত, এবং আমরা বাকি যারা নেতৃবৃন্দ আছে দেখবেন ওখানেও তারা কমেন্টস করছে, এর সাথে আমরা একমত না, ইয়া করছে এবং ইয়া করছে, আমি উদ্র করছে। আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে নির্বাচন হলো একটা রাষ্ট্রের হলো সর্বোচ্চ হলো রায়, কিন্তু তার থেকেও গ্লোবালি রিকগনাইজ বড় রায় হলো গণ অভ্যুত্থান। পৃথিবীতে বিপ্লব এবং গণ অভ্যুত্থানকে ধরা হয় হলো সার্বজনীন রায়। সুতরাং রায় হয়ে গেছে। ইউনূস সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বসিয়েছিলাম হলো ফেসিবাদের বিলোপ করে বিচার করা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা। আমরা খুবই হতাশ, আমরা বিচারও এখন পর্যন্ত দেখতে পারতেছি না, ফেসিবাদেরও মাথাচাড়া দিচ্ছে। আমরা মনে করতেছি এখন পর্যন্ত তারা ব্যর্থ। আমাদের পক্ষ থেকে একবারে স্পষ্ট কথা, দ্রুত হলো এই ফেসিবাদের বিচার শেষ করতে হবে, সংস্কার শেষ করতে হবে, এরপরে নতুন রাজনীতির হলো বন্দোবস্ত। আরিফুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং মাসুদ কামাল, তিনজনকে আমাদের ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। দর্শক, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি।